প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজ আমি তোমাদের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের অংশীদারি কারবারের যে লাভ লোকসান আবন্টন হিসাব এবং অংশীদারদের মূলধন হিসাব যে করতে হবে, তার ভিতরে আমি অংশীদারদের লাভ লোকসান আবন্টন হিসাবের যে ছক, সেটা কিভাবে সেই ছকটা দেখাতে হবে সেটা আমি তোমাদের আলোচনা করব। অংশীদারি কারবারের লাভ লোকসান আবন্টন হিসাবটা হচ্ছে অংশীদারি কারবারের যে আর্থিক বিবরণী তার একটা অংশ। অর্থাৎ এক মালিকানা কারবারের ক্ষেত্রে সাধারণত আয় বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণী এই দুটো হিসাব দেখানো হয়ে থাকে, কিন্তু অংশীদারি কারবারের ক্ষেত্রে কিংবা কারবারের ক্ষেত্রে সাধারণত বা যৌথ মূলধনী কোম্পানির ক্ষেত্রে আরও একটা হিসাব বেশি করা হয়ে থাকে, সেটা হচ্ছে লাভ লোকসান বন্টন হিসাব বা আবন্টন হিসাব। এখন এই যে লাভ লোকসান আবন্টন হিসাব আমরা করব, এই লাভ লোকসান আবন্টন হিসাবটা আমরা সাধারণত কিভাবে করব? আমাদের আগে সাধারণত অঙ্ক করার আগে আমাদের ছক কিংবা নিয়মটা আগে জানতে হবে। এখন এই লাভ লোকসান আবন্টন হিসাব আমরা বলেছি যে অংশীদারি কারবারটা কি, সাধারণত দুই বা একের অধিক যদি কোনো লোক মিলিত হয়ে যদি কোনো কারবার প্রতিষ্ঠান গঠন করে, সেটাই হচ্ছে অংশীদারি কারবার। এখানে আমরা মনে করছি যে XYZ তিনজন অংশীদার। আমি এই তিনজন অংশীদারের একটা লাভ লোকসান আবন্টন বিবরণী কিভাবে করতে হবে আমি সেটা দেখানোর চেষ্টা করব। দেখো, তোমরা বোর্ডের দিকে একটু লক্ষ্য করো। XYZ এর লাভ লোকসান বন্টন বিবরণী, আর এটা 2021 সাল। 2021 সালের 31শে ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য প্রথমে আমাদের লাভ লোকসান যখন অঙ্কটা দেওয়া থাকবে, তখন আমাদের একটা নিট লাভ অর্থাৎ আয় বিবরণী থেকে যে নিট লাভ সেটা দেওয়া থাকবে। প্রথমে আমাদের সেই নিট লাভটা নিয়ে আসতে হবে। নিট লাভ পরিমাণের ঘরে, সরাসরি পরিমাণের ঘরে লিখেছি। এরপর আসবে হচ্ছে অসমন্বয়কৃত আয় সমূহ। অসমন্বয়কৃত আয় অর্থাৎ কিছু যেমন অসমন্বয়কৃত আয় এবং কিছু অসমন্বয়কৃত ব্যয় দেওয়া আছে, যেটা অংশীদারদের সঙ্গে জড়িত। এই যে আয় এবং ব্যয়গুলো, এগুলো সাধারণত লাভ লোকসান বন্টন হিসাবে দেখাতে হবে। এখন লাভ লোকসান বন্টন হিসাবে প্রথমে নিট আয়ের সঙ্গে আমার যেটা অসমন্বিত যে আয়গুলো আছে সেগুলো যোগ করতে হবে। এই অসমন্বিত আয়গুলোর ভিতরে আসছে যেমন উত্তোলনের সুদ, পণ্য উত্তোলন। এখন উত্তোলনের সুদ আমি যখন লিখব, তখন নিট আয়ের সঙ্গে আমার যোগ অসমন্বয়কৃত আয় সমূহ লেখার পরে আমার তার নিচে লিখতে হবে অংশীদারদের মূলধন হিসাব বা চলতি হিসাব। অর্থাৎ এই যে অসমন্বয়কৃত আয়, এটা অংশীদারদের মূলধন হিসাবে দেখাতে হবে, অথবা অংশীদারদের চলতি হিসাব। অংশীদারদের মূলধন হিসাবে কখন লিখতে হবে? যদি পরিবর্তনশীল হয়, অংশীদারদের মূলধন যদি পরিবর্তনশীল হয়, সেক্ষেত্রে অংশীদারদের মূলধন হিসাব কথাটা লিখতে হবে। আর যদি চলতি হিসাব করতে বলে, অর্থাৎ মূলধন যদি স্থায়ী প্রকৃতির হয়ে থাকে, সেক্ষেত্রে অংশীদারদের চলতি হিসাব অর্থাৎ এই যে অসমন্বয়কৃত আয়গুলো তখন চলতি হিসাবে স্থানান্তর করতে হবে। তাই আমি এখানে দুটো হিসাবে লিখেছি, অংশীদারদের মূলধন এবং চলতি হিসাব। কি লিখেছি? এরপরে লিখেছি উত্তোলনের সুদ। উত্তোলনের সুদ যেহেতু আমি বলেছি তিনজন অংশীদারের হিসাব করছি XYZ, তাই XYZ প্রথমে এদের উত্তোলনের সুদটা বের করব এবং প্রথম একটা তিনটে ভাগ করেছি এখানে টাকা বিস্তারিত এবং পরিমাণ। টাকার ঘরে লিখে আমি বিস্তারিত টাকার ঘরে লিখেছি, কারণ এখান থেকে আবার যোগ করে আমাকে মোট পরিমাণের ঘরে নিয়ে যেতে হবে। এরপর আসছে অলিখিত পণ্য উত্তোলন। অলিখিত পণ্য উত্তোলন, এই অলিখিত পণ্য উত্তোলন XYZ এটাও লিখলাম। লেখার পরে আমি পরিমাণের ঘরে যোগ করার এই যে নিট আয় এবং উত্তোলনের সুদ এবং অলিখিত পণ্য উত্তোলন যোগ করার পর যেটা হবে সেইটা হচ্ছে মোট সমন্বিত আয়। অর্থাৎ এই যে নিট আয়ের
সঙ্গে অসমন্বিত আয়গুলো আমি সমন্বয় করলাম। এরপরে আমার যেটা করতে হবে সেটা হচ্ছে বাদ অসমন্বয়কৃত ব্যয় সমূহ। অসমন্বয়কৃত ব্যয় সমূহ, অসমন্বয়কৃত ব্যয় সমূহের মধ্যে আসছে অসমন্বয়কৃত ব্যয় সমূহের ভিতরে আসছে ঠিক একইভাবে লিখতে হবে বা অসমন্বয়কৃত ব্যয় সমূহের মধ্যে আসবে অংশীদারদের মূলধন হিসাব, মূলধন বা চলতি হিসাব। চলতি হিসাব প্রথমে আসবে মূলধনের সুদ। মূলধনের সুদ ঠিক যেমন আমি অসমন্বয়কৃত আয়গুলো যেভাবে লিখেছিলাম, এই যে অসমন্বয়কৃত ব্যয়গুলো ঠিক সেই একইভাবে লিখব। প্রথমে হচ্ছে অংশীদারদের মূলধন হিসাব বা চলতি হিসাব কথাটা লিখতে হবে, অর্থাৎ এই যে অসমন্বয়কৃত ব্যয় সমূহ এই কথাটা আবার কোথায় যাবে? অংশীদারদের মূলধন হিসাবে স্থানান্তর করতে হবে। তো অংশীদারদের মূলধন হিসাবে যদি পরিবর্তনশীল হয় তাহলে অংশীদারদের মূলধন কথাটা লিখবো, আর যদি স্থায়ী প্রকৃতির মূলধন হয় সেক্ষেত্রে আমি চলতি হিসাব কথাটা লিখবো। তখন অংশীদারদের চলতি হিসাবে লিখবো। লিখবে মূলধনের সুদ ঠিক আগে এক্স ওয়াই জেড লিখবো, প্রথম ঘরে লিখবো, তারপরে বিস্তারিত ঘরে টাকাটা দেব। এরপরে আসছে বেতন। যদি অংশীদারদের যদি সক্রিয় কোনো অংশীদার থেকে থাকে, যদি ব্যবসায় পরিচালনা করে থাকে, তাহলে সেই সক্রিয় অংশীদারের বেতন যদি বেতন দেওয়া থাকে, চুক্তিপত্রে যদি উল্লেখ থাকে বেতন দেওয়ার কথা, তাহলে সেক্ষেত্রে সেই অংশীদারকে বেতন দিতে হবে। তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে অংশীদারদের বেতন লিখে এক্স ওয়াই জেড, বেতন লিখে ঠিক এক্স ওয়াই জেড লিখে প্রথমে টাকার ঘরে টাকা দেবো, তারপরে বিস্তারিত ঘরে যোগ করে টাকাটা বসাবো। এরপরে আসছে বেতনের পরে আসছে কমিশন। যদি কোনো অংশীদারকে কমিশন দেওয়া হয় তাহলে এরপরে আসবে কমিশন। যে অংশীদারকে দেওয়া হবে সেই অংশীদারের নাম উল্লেখ করে কমিশনটা দিতে হবে। এরপর আসছে ঋণের সুদ। যদি কোনো অংশীদার ঋণ এনে থাকে তাহলে তাকে ঋণের সুদ দিতে হবে। তবে এই ঋণের সুদের ক্ষেত্রে উল্লেখ থাকবে যে কত % তাকে সুদ দিতে হবে। যদি উল্লেখ না থাকে তাহলে 1932 সালের অংশীদারি আইন অনুযায়ী তাকে 6% সুদ দিতে হবে। তাহলে কমিশনের পরে আসছে ঋণের সুদ। এরপরে আমি এই ব্যয়গুলো যোগ করে আয় থেকে বিয়োগ দিলে আমার যেটা হবে সেটাই হচ্ছে মুনাফা, বন্টনযোগ্য মুনাফা। এই বন্টনযোগ্য মুনাফা অংশীদারদের মধ্যে ভাগ করে দিতে হবে। অবশ্যই ভাগ করার ক্ষেত্রে আমাকে দেখতে হবে চুক্তিপত্রে কি উল্লেখ আছে। চুক্তিপত্রে যদি উল্লেখ না থাকে, কোনো কিছু বলা না থাকে, তাহলে সেক্ষেত্রে সমানভাবে বন্টন করতে হবে। আর যদি চুক্তিপত্রে যদি উল্লেখ থাকে, যে হারে বলা থাকবে ঠিক সেই হারে বন্টন করতে হবে। এছাড়াও আরও কিছু বিষয় এর ভিতরে লক্ষ্য রাখতে হবে, যেমন যদি কোনো কুঋণ থাকে, মানে খরচ, ব্যবসার খরচ, কুঋণ সঞ্চিতি বা অন্যান্য যদি কোনো খরচ থেকে থাকে তাহলে সেটাকে এই লাভ লোকসান আবন্টন হিসাবে দেখাতে হবে। তবে এই যে খরচ, কুঋণ বা অন্যান্য যে সমস্ত খরচগুলো আছে সেগুলো অংশীদারদের মূলধন হিসাবে যাবে না। আজকে তোমাদের এই পর্যন্ত। পরবর্তীতে তোমাদের যে মূলধন হিসাবে যেটা অংশীদারদের যে মূলধন হিসাব পরবর্তী ক্লাসে সেটা আলোচনা করব। ধন্যবাদ সবাইকে, ভালো থেকো।